ভোলা জেলার প্রায় ২২ লাখ মানুষের বাস। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর এটি তাদের প্রথম বাজেট। ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা এই বাজেট নিয়ে কথা বলেছি। তারা তাদের মনের ভাব ব্যক্ত করেছেন। ভোলার মানুষ দাবি করেছেন, যেহেতু এটি একটি বিচ্ছিন্ন জেলা, এই জেলায় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের এই ভোলাবাসীর জন্য বিশেষ প্রণোদনা দিত, তাহলে ভোলাবাসী উপকৃত হতো। চলুন আপনাদেরকে আমি জানাই ভোলার সাধারণ মানুষ বাজেট নিয়ে কি প্রত্যাশা করছেন। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এই সরকারের কাছে একজন ব্যবসায়ী হিসেবে, জুয়েলারি ব্যবসায়ী হিসেবে দাবি করব। জুয়েলারি ব্যবসার সাথে অনেক শ্রমিকের সংসার জড়িত, লক্ষ লক্ষ শ্রমিক এর সাথে জড়িত। যদি সরকার একটু শুল্কটা আমাদের এই স্বর্ণের উপর থেকে কমায় এবং ভ্যাটে আমাদের জুয়েলার্স সমিতি বা বাজুস যে প্রস্তাব দিয়েছে সে অনুযায়ী যদি উনি কর্মপন্থা অবলম্বন করে, তাহলে এই লক্ষ লক্ষ শ্রমিক এবং আমরা যারা এই জুয়েলার শিল্পের সাথে জড়িত তাদের ভবিষ্যৎ একটু হলেও সুগম হবে এবং ভালো হবে। আমরা ভবিষ্যতে সন্তান সন্ততি নিয়ে একটু ভালোভাবে থাকতে পারবো। না হয় এই ব্যবসা একদম ভোলা বাংলাদেশ থেকে চিরতরে উঠে যাবে বলে মনে করি। অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো দাবি যাতে নতুন বাজেটের যাতে দ্রব্যমূল্য সবকিছুর দাম নিয়ন্ত্রণের ভিতরে থাকে। বাজারে এখন যে অবস্থা আছে, সবজির দিক দিয়ে সবকিছুর দাম একটু স্বস্তি আছে, মানে ক্রেতা বিক্রেতা সবাই একটু নিয়ন্ত্রণের ভিতরে খাই বাজার করে আছে। আমরা বিক্রি করেও একটু শান্তিতে আছি। বাড়লে এটা নিয়ে অসন্তুষ্ট, আমরা বিক্রি করতেও পারতেছি না। এমনকি কিছু কিছু জিনিসের দাম বাড়তি, তেল হইতে শুরু করে মুদি কিছু জিনিসের দাম। ঠিক আছে, এমনতে যে আমার দাবি অন্তর্বর্তী সরকারের কাছে যাতে যে অবস্থা আছে এই অবস্থায় থাকে, বাজেটে যাতে মানে দ্রব্যমূল্য কিছু দাম যাতে না বাড়ায়। অন্তর্বর্তী সরকার যদি কৃষকের উপরে খেয়াল রাখার পরে আপনার বাজেটটা করার পরে যে প্রণোদনা দেয়, এই জন্য মানে কৃষকের হাত থেকে ধানটা চলে গেলে বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মালের দাম বাড়িয়ে দেয়, কিন্তু মূলত কৃষক কোনো ন্যায্য মূল্য পায় না। এই জন্য আপনার সরকার এটা নিয়ে কৃষকের উপরে ভর্তুকি দিতে হইব। ভর্তুকি দেওয়ার পরে বড় বড় ব্যবসায়ীরা যারা নেয় এগো উপরে করা নজরদারি দিতে হইব, যে বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট না করতে পারে। সরকারের কাছে বিনয়ের সাথে আমরা বলবো যে আমাদের ভোলাবাসী বাংলাদেশে গ্যাস উপহার দিয়েছে, প্রত্যেক ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের এই আগামী বাজেটের সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেটে এটা আমাদের ভোলাবাসীর প্রাণের দাবি। সামনের আর্থিক বছরে যে বাজেট হতে যাচ্ছে, আমি সর্বোপরি চাই এই বাজেটটা যাতে গণমানুষের স্বার্থে হয় এবং কোনো শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। কাজে আমি চাই সারা বাংলাদেশ ব্যাপী যেই ন্যাশনালি বাজেট হবে, সেই বাজেটে শিক্ষা খাতে অধিক গুরুত্ব দেওয়া আমাদের প্রয়োজন। আর বিশেষ করে আমি ভোলার মানুষ, ভোলার স্বার্থেই বলতে চাই, এবারের বাজেটে যাতে সারপ্লাস এরিয়া ভোলাকে একটা ভিন্ন আঙ্গিকে গুরুত্ব দিয়ে যাতে বাজেট করা হয়, সেখানে আমাদের যাতে এই বিচ্ছিন্ন দ্বীপের থেকে বাংলাদেশকে একটা সেতু নির্মাণের মাধ্যমে যাতে বাংলাদেশের সাথে সংযোগ সৃষ্টি করা হয়। ধন্যবাদ। আমরা আগামী যে বাজেট আসছে, এই বাজেটে ভোলাকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা এজন্য দাবি করছি যে ভোলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ, অথচ আপনি জানেন যে দক্ষিণাঞ্চলের 12টি জেলা নিয়ে গঠিত একটি সুন্দরবন গ্রুপ কোম্পানি, তার ভিতরে 21টি জেলায় কোনো গ্যাস নেই, একমাত্র গ্যাস খুব ভোলায়। এবং ভোলার থেকে আমরা পর্যাপ্ত প্রতি বছর 5 লক্ষ মেট্রিক টন আমরা খাবার বাইরে সরবরাহ করি, উদ্বৃত্ত আমরা মাছ সরবরাহ করি, আমরা 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করি। ভোলা একটি উন্নয়ন নির্ভরশীল জেলা। বর্তমান সরকারের যে বাজেট, এটা তো আসলে ভোক্তা বান্ধব বাজেট হওয়া উচিত। ভোক্তা বান্ধব বাজেট যদি হয় তাহলে ভোক্তারা উপকৃত হবে, না হলে এখানেও বৈষম্যের সৃষ্টি হবে এবং
বৈষম্য সৃষ্টি হলে আমাদের যে আন্দোলন, বাংলাদেশের জনগণ যে আন্দোলন করছে, সে আন্দোলনের সুফল বয়ে আসবে না বলে আমি মনে করি। আসলে আমি পেশায় একজন গণমাধ্যম কর্মী। দ্বীপ জেলা ভোলায় প্রায় ৩০ বছর যাবৎ গণমাধ্যম কাজ করে যাচ্ছি। আসলে জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই মুক্ত বাংলাদেশের মুক্ত তত্ত্বাবধায়ক সরকারের কাছে আগামীর বাজেটকে সামনে রেখে দ্বীপ জেলা ভোলার উন্নয়ন অবকাঠামো নিয়ে কথা বলবো। পিছিয়ে পড়া এই জেলাকে গোছালো করতে অতীতের কোনো সরকারই কার্যত কোনো ভূমিকা নেননি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের মাধ্যমে এই দ্বীপ জেলা ভোলাকে একটি সুন্দর এ গ্রেড জেলা হিসাবে উন্নয়নে রূপান্তরিত করতে যা যা প্রয়োজন সব কিছু করারও দাবি জানাচ্ছি। বিশেষ করে অবহেলিত ভোলাবাসী, 22 লক্ষ ভোলাবাসী শত বছরের যন্ত্রণা নিয়ে এই দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মারাত্মক যন্ত্রণার মধ্যে তাদের প্রতিদিন কাটাচ্ছেন। সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভোলা, ধান সুপারি ইলিশের ভোলা, আমরা জাতীয় রপ্তানিতে এই ভোলা থেকে ধান সুপারি ইলিশ সহ সামগ্রিক ফসল সরবরাহ করে থাকি। আমাদের গ্যাস আমরা জাতীয়ভাবে সরবরাহ করে থাকি, কিন্তু আমরা বিনিময়ে কোনো উন্নয়ন পাচ্ছি না। আমাদের ভোলাকে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকারের আমলেই একটি সুন্দর পরিকল্পনা নিয়ে উন্নয়ন অবকাঠামো এবং মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করবে বলে আমি আশা করি, এবং আমাদের এই 5 দফা মৌলিক দাবি আগামী বাজেটে যেন সুন্দরভাবে বাস্তবায়ন করা হয় এমন দাবি জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল কবির, আপনাকে ধন্যবাদ। ভোলা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছি 1994 থেকে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এইসব ছেলেমেয়েরা দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানে শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করে তারা পুনর্বাসনের লাইনে আছে, কেউ বৈবাহিক জীবনযাপন করছে সুন্দরভাবে, এবং এরা দেশ বিদেশে খেলাধুলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইতিপূর্বে, এবং বিভিন্নভাবে রাষ্ট্রীয় পুরস্কারও এরা পেয়েছে। আমরা ভোলাবাসী এজন্য গর্ববোধ করতে পারি। তদুপরি আমি বলতে চাই যে আমাদের এই সমস্ত ছেলে মেয়েদের এই স্কুল পরিচালনার জন্য বা তাদের বিভিন্ন খরচ বহনের জন্য সরকারের তরফ থেকে প্রতি মাসে বা বাৎসরিক যে বাজেট বরাদ্দ থাকে সেটা মূলত নেই, এবং না থাকার কারণে আমরা অনেকটা পিছিয়ে আছি। আমরা আশা করব এবং আমরা দাবি করব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে ভবিষ্যতে সামনে যে বাজেটটা আসতেছে সেই বাজেটে আমাদের বিশেষ করে দ্বীপ জেলা ভোলার এই বিশেষ চাহিদা সম্পন্ন ভোলা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়টিকে একটা বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য, যাতে করে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলতে পারে, এবং এখানে যারা কর্মরত শিক্ষক কর্মচারীরা আছে তাদের ভবিষ্যৎটা মূলত অন্ধকারের দিকে যাচ্ছে এই কারণে যে তারা ভবিষ্যতে তাদের অবসর কোনো সুবিধা তারা পাচ্ছে না। এই বিষয়ে সরকার মহোদয়ের কাছে আমাদের আবেদন, এই বিষয়টাও সরকার যেন একটু দৃষ্টি দেন। সংসদীয় আসনের অধিবেশনের বাইরে এই প্রথম আমাদের বাজেট হচ্ছে ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে। তো আমরা মনে করি যেহেতু ডক্টর ইউনূস ছাত্র জনতার সরকার, তরুণদের সরকার, যুব সমাজের সরকার, তো তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে যুব সমাজদের নিয়ে যে বাজেটে যদি কিছু রাখা যায়, যুব সমাজদের কর্মসংস্থানের বিষয়টা তিনি দেখবেন, এবং বাজেটে যদি স্বাস্থ্য খাতকে প্রাধান্য দেওয়া হয় এবং শিক্ষা খাতকে প্রাধান্য দেওয়া হয়, সেটা আমরা বেস্ট অপশন মনে করব। আপনার স্বাস্থ্য খাতকে যদি প্রাধান্য না দেওয়া হয়, শিক্ষা খাতকে যদি প্রাধান্য না দেওয়া হয়, তাহলে এই বাজেট অতটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করি না। তো সেক্ষেত্রে আমরা স্বাস্থ্য খাতকে এবং শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে কর্মসংস্থান তৈরি করুক, সেটা আমরা চাইব। আমি একজন চশমার ব্যবসায়ী। তো আমাদের কাছ থেকে বিভিন্ন পেশার মানুষ চশমা সংগ্রহ করে, কিন্তু বর্তমানে শুল্ক বেড়ে যাওয়ার কারণে আমাদের চশমাগুলো একটু কম চলতেছে। তো সামনের বাজেটে যদি শুল্ক কমিয়ে আনা হয়, যেহেতু আমাদের চশমাগুলো আমদানি নির্ভর, যদি সামনের বাজেটে চশমাগুলো শুল্ক কমিয়ে আনা হয় তাহলে আমাদের কাস্টমারগুলো স্বাচ্ছন্দ্যে চশমা ক্রয় করতে পারবে। আমি মোহাম্মদ আমিনুল হক। আমি হিট বাংলাদেশের কোঅর্ডিনেটর হিসাবে দীর্ঘদিন চাকরি করেছি।
আগামী যে বাজেট সরকার দিতে যাচ্ছে, যদি এই বাজেটটা যেহেতু এনজিওগুলি সারা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে, এই বাজেটে যদি এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কিছু করা হয় তাহলে এই দেশের প্রকৃত মানুষরা উপকৃত হবে। আমি মনে করি এই সরকার এমন একটি বাজেট করবেন যে বাজেটের মাধ্যমে সারা দেশের প্রান্তিক জনগণ উপকৃত হোক, এই কামনা রইল। আমাদের এই বর্তমান সময়ে যে জুন এবং জুলাই মাসে যে একটা বাজেট রয়েছে, বাংলাদেশ সরকার বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে, বিশেষ করে যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন এবং শিল্প এবং বাণিজ্য যে সাইডটা রয়েছে, সার্বিক দিক বিবেচনা করে ভোলাবাসীর জন্য সামনে যে বাজেটটি রয়েছে, বাজেট থেকে যদি সরকার একটু সুদৃষ্টি দেন, এই ভোলাবাসীর জন্য এই যে সেতুর জন্য একটা বাজেট পাস করেন, তাহলে আমরা খুবই উপকৃত হব এবং বাংলাদেশ তথা বিশ্বের একটি রোল মডেল হিসেবে এটি একটি উদাহরণ হিসেবে থাকবে যে ভোলাবাসীর দাবিটি পূরণ হয়েছে, বাস্তবায়ন হয়েছে। এর জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো অন্তর্বর্তী সরকারের কাছে। এখন আপকামিং যে বাজেটটি রয়েছে, অর্থাৎ আগামী এই অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেটটি প্রণয়ন করবেন, অবশ্যই আমি বিশ্বাস করি সেখানে সংস্কৃতির বিকাশে তাদের একটি ভালো রকমের বরাদ্দ থাকবে। আমরা জানি এই ক্ষেত্রটি সব সময় অতীতের সকল সরকারের সময় অবহেলিত ছিল, কারণ তারা আমাদের এই শিল্প সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে কার্যত আসলে সেই অর্থে কোনো বাজেটই রাখেন না যেই বাজেটটি দিয়ে আসলে এই সংস্কৃতির বিকাশ ঘটানো সম্ভব। শুধুমাত্র নামমাত্র ঢাকা রাজধানী কেন্দ্রিক সেগুনবাগিচা শিল্পকলা কেন্দ্রিক আমি বরাদ্দ চাচ্ছি না, সারা বাংলাদেশের শিল্প সংস্কৃতির বিকাশে মানে বাস্তবিক যেই অর্থ বরাদ্দ প্রয়োজন, আমার মনে হয় সেই বরাদ্দটি দেওয়া হোক। এবং সেই বরাদ্দ, আমি একজন সমাজকর্মী, আমি সমাজকর্মী হিসেবে বলতে চাচ্ছি যে এই আগামী বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর বাজেটটা যাতে একটু বেড়ে যায়, যেমন বৃদ্ধ ভাতা আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই ভাতাগুলো যাতে একটু বৃদ্ধি পায় এবং প্রান্তিক জনগোষ্ঠীরা সরাসরি হাতে পায়, এই ব্যবস্থাটা বর্তমান সরকার মাথায় নেয়।